বন্দে ভারতে আপনাদের স্বাগত। 2011 সালে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। আপনারা সবাই জানেন যে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন বলা হয়। 2006 সালের আগে পর্যন্ত কেউ ভাবতেই পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের ক্ষমতায় আসবেন। এমনকি 2006 সালে যখন বামফ্রন্ট 230-এর বেশি আসন নিয়ে এ রাজ্যে ক্ষমতায় ফেরে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, তখনও কেউ ভাবেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসবে। তাহলে হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন? কে তাকে কি বুদ্ধি দিল? আর এই মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে বসার জন্য কার পিছন থেকে অবদান আছে, সেটাই আজকে আলোচনা করা হবে। দেখুন, 2006 সালে সিঙ্গুরে টাটা কারখানা হবে বলে ঠিক করা হয়েছিল। কারণ 2006 সালের নির্বাচনের আগে বামেদের যে ইস্তেহার ছিল, সেই ইস্তেহারে বলা হয়েছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর 2011 সালে যখন বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যায়, তখন একজনই বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে লক্ষ্য করে, এলে ধরতে পারে না কেউ উঠে ধরছে। এই যিনি বলেছিলেন এলে ধরতে পারে না কেউ উঠে ধরতে, এলে ধরতে পারে না যায় কেউ উঠে ধরতে, এই যিনি সেদিন এই কথা বলেছিলেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল গুরু। 2006 সালে সিঙ্গুরে আন্দোলন শুরু হয়েছিল। 2007 সালের শুরুতে নন্দীগ্রামে আন্দোলন শুরু হয়েছিল। কি হয়েছিল? নন্দীগ্রামে বলা হয়েছিল পেট্রোকেমিক্যাল হাব হবে, সেটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। 2007 সালে বলা হয়েছিল পেট্রোকেমিক্যাল হাব হবে। 2006 সালে সিঙ্গুরে বলা হয়েছিল টাটাদের কারখানা হবে। এই আন্দোলন যখন শুরু হয়, এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া যখন শুরু হয়, তখন একটার পর একটা জমি অধিগ্রহণের প্রসঙ্গ ওঠে। উত্তর 24 পরগনা জমি অধিগ্রহণের প্রসঙ্গ ওঠে, মুর্শিদাবাদে জমি অধিগ্রহণের প্রসঙ্গ ওঠে, মালদায় ওঠে, বীরভূমে ওঠে, বর্ধমানে ওঠে, সর্বত্র জমি অধিগ্রহণের প্রসঙ্গ ওঠে। সেদিন যিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে লক্ষ্য করে বলেছিলেন হেলে ধরতে পারে না কেউ উঠে ধরতে যাচ্ছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধি দিয়েছিলেন যে কৃষক আন্দোলন করতে হবে। কেননা কৃষকদের জমি দখল করা নিয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সিপিআইএম এর সভায়। তিনি ব্যক্তিগতভাবে মনে করতেন এবং তিনি কিছুটা হলো পালস বুঝতেন, কৃষকের পালস। কৃষক সব সময় চায় আমার জমিটা থাকবে এবং আমার ছেলেটা চাকরি করবে, দুটো একসঙ্গে চায় কৃষক। কৃষক কোনোদিন চান না যে তার জমিটা সরকার অধিগ্রহণ করে নিক, আর কৃষক কোনোদিন চান না তার ছেলে যেহেতু লেখাপড়া শিখেছে তার ছেলে যেন চাকরি না পায়। কৃষক চান আমার জমিও থাকুক, আমার ছেলে চাকরিও পাক। 2006 সালে সিপিআইএম এর একটা দল কেন্দ্রীয় কমিটির বৈঠক হচ্ছে দিল্লিতে। সেই বৈঠকে যাচ্ছেন বিমান বসরা আর কৃষক সভার নেতা রেজ্জাক মোল্লা। সেই বিমানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেজ্জাক মোল্লার মাথায় হঠাৎ কি বুদ্ধি এলো কেউ জানেন না। রেজ্জাক মোল্লা হঠাৎ করে উঠে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একজন কেন্দ্রীয় কমিটির সদস্যের পাশে বসেছিলেন রেজ্জাক মোল্লা, তিনি সেখান থেকে উঠে সরাসরি চলে গেলেন রেজ্জাক মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর তারপর তিনি গোটা বিমানের মধ্যে বলে দিলেন যে আপনি বিরোধী দল নেত্রী, সিপিআইএম এত দিকে দিকে সিঙ্গুরে জমি আন্দোলনের জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করছে, নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করছে, উত্তর 24 পরগনা শাসনে জমি অধিগ্রহণ করছে, মুর্শিদাবাদে জমি অধিগ্রহণ করছে, বর্ধমানে কাটোয়ায় জমি অধিগ্রহণ করছে, আপনি আন্দোলন করতে পারছেন না। তত এই বুদ্ধি দেওয়ার আগে পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভাবনাই ছিল না যে জমি নিয়ে আন্দোলন করা যায়। ওই রেজ্জাক মোল্লা বুদ্ধি দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারাক্ষণ
তিনি গেলেন দিল্লিতে, আর সেইখান থেকে ফিরে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলন শুরু হলো। সেদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজ্জাক মোল্লা বলছে যে 2006 সালে তুমি জমি আন্দোলন, 2006 সালে যখন বলছে যে তুমি কেন জমি আন্দোলন করছো না, তুমি বিরোধী দলনেত্রী, তোমার এখনই ঝাঁপিয়ে পড়া উচিত, সেদিন যে কেন্দ্রীয় কমিটির সদস্য রেজ্জাক মোল্লার পাশে বসেছিলেন, তিনি বললেন, তিনি তাকে রেজ্জাক বলতেন না, রেজাক বলতেন, তিনি বললেন, রেজাক তুমি এটা কি করলে, তুমি নিজেই দলটাকে অন্য দলের হাতে তুলে দিলে। আমরা তো আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে জমি অধিগ্রহণ হবে, যদিও রেজ্জাক মোল্লা ব্যক্তিগতভাবে সেই সিদ্ধান্তে সম্মতি দেননি, কারণ তিনি ছিলেন কৃষক সভার নেতা। কৃষক সভার অন্য নেতারাই সেদিন কিছুটা নিংরাজি থাকলো, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনদের পার্সোনালিটির কাছে হেরে গিয়েছিলেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন বুঝিয়েছিলেন যে এ রাজ্যে যদি বামফ্রন্টকে আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে হয়, তাছাড়াও এ রাজ্যে শিল্পের কথা না ভাবলে এখন যে পরিস্থিতি, তাতে আস্তে আস্তে চাকরির বাজার শেষ হয়ে যাচ্ছে। শুধু স্কুলে চাকরি দিয়ে আর চাকরি হবে না, রাজ্য সরকারের দপ্তরে কটা চাকরি ফাঁকা হবে তারও কোনো ঠিক নেই। অর্থাৎ এ রাজ্যে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, যারা ইঞ্জিনিয়ারিং পাস করছেন, যারা অন্যান্য টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তাদের চাকরি না দিলে কিন্তু এ রাজ্যে যুব সমাজ হঠাৎ করে মুখ থুবড়ে পড়বে। ঠিক আজকে যে অবস্থাটা হয়েছে, আজকে আপনি দেখবেন স্কুলে চাকরি ছাড়া আর কোথাও চাকরি নেই, কোথাও চাকরি নেই। তথ্য প্রযুক্তি সংস্থাগুলো এ রাজ্য থেকে যে পরিমাণ ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার কথা, তার থেকে অনেক কম ছাত্রছাত্রীকে চাকরি দেয়, কারণ তাদেরও জায়গা ফাঁকা। স্টেশনের জন্য, মন্দার জন্য তাদের অবস্থাও খারাপ। 2011 সালের পর থেকে এ রাজ্যে গুটি কয়েক মাত্র তথ্য প্রযুক্তি সংস্থা এসছে, আর বাকি যাদের হায়ার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ট্রেনিং এর নাম করে হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে তাদের ট্রেনিং এর নাম করে ধরুন যে 600কে নিয়ে যাওয়া হয়, 600কে চাকরি দেওয়া হয়, তাহলে 600-র মধ্যে মাত্র 200কে রেখে দিয়ে বাকি 400কে ছাঁটাই করে দেওয়া হচ্ছে ওই ট্রেনিং এ। হয়তো কলেজগুলোতে ভাবছে যে হ্যাঁ এদের চাকরি হয়েছে, কিন্তু তা নয়। 400 অলরেডি ওই 2 মাস, 3 মাস, 6 মাস পরে গিয়ে, ওই ট্রেনিং পিরিয়ডের পরে গিয়ে তাদের চাকরি তাদের থাকছে না। এটা বুঝেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাই জন্য তিনি চেয়েছিলেন এ রাজ্যে তথ্য প্রযুক্তি সংস্থা হোক। ভাঙড়ের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এসিজেড সেদিন করার কথা হয়েছিল, স্পেশাল ইকোনমিক জোন। রেজ্জাক মোল্লা চাননি কৃষকের জমি সরকার নিয়ে নিক, কারণ এক ফসলি দু ফসলি জমিতে, এক ফসলি দু ফসলি জমিতে চাষ করেই কৃষকের চলে। যদিও এখন খানিকটা আপনি দেখবেন যে খানিকটা পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে, কৃষকের ছেলে আর কৃষি জমিতে চাষ করতে যায় না, বহু জমি পড়ে রয়েছে, বহু জায়গায় বরকাদারকে দেওয়া হয়েছে। যাই হোক, আমি আপনাদের যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, সেদিন যদি রেজ্জাক মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বুদ্ধি না দিতেন, তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সেই আন্দোলন কিন্তু গড়ে উঠত না। আমার নিজের ধারণা, যদি এই আন্দোলন গড়ে না উঠত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় ফিরতে পারতেন না। গতকাল রেজ্জাক মোল্লা পরলোকে গমন করেছেন, আজ তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। মনে রাখবেন, রেজ্জাক মোল্লা বরাবরই ছিলেন বামপন্থী। 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বেশ কিছুদিন পরে, রেজ্জাক মোল্লা 2011 সালে ক্ষমতায় আসার পরও কিন্তু সিপিআইএম এ ছিল, বেশ কিছুদিন পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তিনি এ রাজ্যের মন্ত্রী হন। যে রেজ্জাক মোল্লা এত দাপটের সঙ্গে সিপিআইএম এ ছিলেন, যার কথাই ছিল সিপিআইএম এর কৃষক
নেতাদের মধ্যে একেবারে শেষ কথা, যিনি যাকে বলা হতো গলায় গামছা দিয়ে চাষার বেটা, যিনি বা যার মাটির সঙ্গে সম্পর্ক ছিল, যিনি কৃষি দপ্তরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দপ্তরের মন্ত্রী ছিলেন, সুন্দরবন উন্নয়নের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, তৃণমূল কংগ্রেসের আমলে তিনি হলেন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী। আমি কেন কথাগুলো বললাম? আজ রেজ্জাক মোল্লার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার সহকর্মীর জন্য এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, আজ যখন তাকে বিধানসভায় আনা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কোন উঁচু তলার নেতা তার শেষকৃত্যে যাননি, একমাত্র ফিরহাদ আর শোভনদেব ছাড়া। দেখুন, আমি কেন কথাগুলো বলছি? রেজ্জাক মোল্লার শেষ দিনগুলো অত্যন্ত কষ্টের যায়নি, কিন্তু আক্ষেপের গেছে। রেজ্জাক মোল্লার দুটো হাত ছিল ভাঙড়ে এবং ক্যানিংয়ে, একটা ছিল শওকত মোল্লা আর একটা ছিল সাত্তার মোল্লা। শওকত অনেক আগেই, রেজ্জাক যাওয়ার আগেই শওকত তৃণমূল কংগ্রেসে চলে যায়, আর সাত্তারের বিরুদ্ধে যেহেতু একটার পর একটা মামলা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় মামলা দেয়া হয়েছিল, সেটা নিয়ে আমি কালকে আলোচনায় আসবো, কাল নয় পরশু আলোচনায় আসবো। তো আমি আপনাদের যেটা বলতে চাইছি যে সাত্তার মোল্লা এই মামলার ভয়ে সাত্তার মোল্লাকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হয়। একেবারে শেষ পর্যন্ত সাত্তার মোল্লা চাননি সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে, কিন্তু সাত্তার বুঝেছিলেন যদি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ না দেন তাহলে তার দীর্ঘদিন জেলে যেতে হবে, থাকতে হবে। দেখুন, শেষ দিকে রেজ্জাক মোল্লার অনেক আক্ষেপ হয়েছিল। শওকত নিয়মিত যোগাযোগ রাখতেন না, নিয়মিত যোগাযোগ রাখতেন না, সাত্তার নিয়মিত যোগাযোগ রাখতেন না, তৃণমূল কংগ্রেসের কোন উঁচু তলার নেতা রেজ্জাক মোল্লার সঙ্গে যোগাযোগ রাখতেন না। রোগশয্যায় থেকে রেজ্জাক মোল্লা প্রায় বলতেন, আচ্ছা সাত্তার কেন আমার কাছে এলো না, আচ্ছা শওকত কেন আমার কাছে এলো না? কারণ এই দুজন তো একসময় ছিল রেজ্জাক এবং সাত্তারের ডান হাত আর বাঁ হাত। যখন রোগশয্যার একেবারে শেষ দিকে রেজ্জাক মোল্লার সঙ্গে তৃণমূল কংগ্রেসের উঁচু তলার নেতা নেত্রীদের কোনো সম্পর্ক ছিল না, বরং সিপিআইএম এর নেতারা মাঝে মাঝে, আমি বলবো না প্রায়, আমি তাদের নাম বলছি না, প্রায় রেজ্জাক মোল্লা দল থেকে বহিষ্কৃত হওয়া সত্ত্বেও এক সময়কার কমিউনিস্ট নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতেন। আজ আমি আপনাদের বলতে বাধ্য হলাম, রেজ্জাক মোল্লার শেষ সময়টা অত্যন্ত দুঃখের না হলেও আক্ষেপের সঙ্গে গেছে। আজও মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষকৃত্যে যোগ দেননি। নমস্কার, ভালো থাকবেন।